আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব 2012 সালের মুক্তি পাওয়া অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি লাইফ অফ পাই। সিনেমাটি মোট 10টা ক্যাটাগরিতে অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল এবং টোটাল 4টি অস্কার জিতে নেয়। সিনেমার শুরুতে পাই নামের একটা ছেলেকে দেখানো হয়, যার পুরো নাম পিসিং মনিটর প্যাটেল আর ডাকনাম পাই। তার সাথে এখন একটা বইয়ের লেখক দেখা করতে এসেছে, আর এই লেখকটা গত 2 বছর ধরে বেশ কিছু লেখার চেষ্টা করছে, কিন্তু 2 বছর পর এসেও খেয়াল করে যা কিছু লিখেছে তা বেকার। সেজন্য ওর নিজের সমস্ত লেখা ছিঁড়ে ফেলে দেয়। আর এখন পায়ের সঙ্গে দেখা করতে এসেছে, কারণ পায়ের একটা আঙ্কেল ওই লেখককে বলেছিল যে পায়ের কাছে নাকি খুব ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে। এটা শুনলে নাকি যে কোনো মানুষের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করতে ইচ্ছা হবে। আর এটা শোনার পর পাই ওই লেখককে বলে, জানি না যে তোমার সৃষ্টিকর্তায় বিশ্বাস হবে কিনা, তবুও আমি তোমাকে আমার গল্প শোনাতে পারি। এমনিতেই অনেকদিন হয়ে গেল আমি রিচার্ড পার্কারকে নিয়ে কারোর সাথে কোনো কথা বলিনি। এবার পাই ওই লেখককে গল্প শোনাতে শুরু করে। পুরো ঘটনা পায়ের ছোটবেলায় ফ্ল্যাশব্যাকে চলে যায়। পাই ছোটবেলায় তার পুরো পরিবারের সাথে ইন্ডিয়ায় পন্ডিচেরিতে বাস করত, আর ওর বাবার একটা চিড়িয়াখানা ছিল এবং পাই আর তার পুরো পরিবার সেই চিড়িয়াখানাতেই থাকতো। পায়ের একটা আঙ্কেল ছিল, আর ওনার শখ ছিল পৃথিবীর সমস্ত নামকরা সুইমিং পুলগুলোতে একবার করে গোসল করার। একবার ওর আঙ্কেল প্যারিসের খুব নামকরা একটা পাবলিক সুইমিং পুলে গিয়েছিল, যেটার নাম ছিল পিসিং মনিটর, আর ওটা ছিল পৃথিবীর সবচেয়ে পরিষ্কার সুইমিং পুলের মধ্যে একটা। আর ওখানে গোসল করার পর ওনার এতটাই ভালো লেগে যায় যে উনি ওই সুইমিং পুলের নামেই পায়ের নামকরণ করে। এরপর থেকে পায়ের নাম হয়ে যায় পিসিং মনিটর প্যাটেল। কিন্তু এখন সমস্যা হলো, ইংরেজিতে এই পিসিং কথার অর্থ হলো প্রস্রাব করা বা বাথরুম করা, যে কারণে পাই একটু বড় হওয়ার পর ওর স্কুলের সমস্ত বাচ্চারা ওকে ওর নাম নিয়ে খ্যাপাতো। আর এই খ্যাপানোর হাত থেকে বাঁচার জন্য ও নিজের নামটাকে পাল্টিয়ে শর্টকাটে পায়ে রেখে দেয়। আর এরপর থেকে আস্তে আস্তে সবাই ওকে পাই নামেই চিনতে শুরু করে। পাই হিন্দু পরিবারে জন্মেছিল, কিন্তু সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসত, আর সেজন্য সমস্ত ধর্মকে সমানভাবে মেনে চলত। সে পূজা করত, আবার সে একই সাথে চার্চেও যেত। পায়ের মা ওর এই ব্যাপারগুলোকে খুবই সাপোর্ট করত, কারণ ওর মা মনে করত পাই একদিন নিজের সমস্ত প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বের করবে। কিন্তু ওর বাবার চিন্তাভাবনা ওর মার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। পায়ের বাবা বলতো একসঙ্গে সবকিছুতে বিশ্বাস করা কোনো কিছুতে বিশ্বাস না করার সমান। পায়ের বাবার একটা চিড়িয়াখানা ছিল, ওখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, তার নাম ছিল রিচার্ড পার্কার। পায়ের একদিন ইচ্ছা হয় বাঘটাকে ও নিজের হাতে করে খাবার খাওয়াবে, তাই ও নিজের হাতে বেশ কিছুটা মাংসের টুকরো নিয়ে ওই বাঘের খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। আর রিচার্ড পার্কার যখন পায়ের হাত থেকে ওই খাবারটা খেতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে পায়ের বাবা চলে আসে, আর উনি পায়ের উপরে জোরে চিৎকার করে ওঠে, আর এই কাজের জন্য পাইকে খুব বকাবকি করে। পায়ের একটা ধারণা ছিল সমস্ত পশুই হয়তো মানুষের সঙ্গে ভালোভাবে মেলামেশা করতে পারে, আর পায়ের এই ধারণাটাকে ভুল প্রমাণ করার জন্য ওর বাবা বাঘের খাঁচার বাইরে একটা ছাগলকে দড়ি দিয়ে বেঁধে দেয়। আর কিছুক্ষণের মধ্যে রিচার্ড পার্কার ওই ছাগলটাকে খুবই নৃশংসভাবে মেরে ওখানেই খেতে শুরু করে। আর এটা দেখার পর রিচার্ড পার্কার সম্পর্কে পায়ের সমস্ত ধারণা বদলে যায়। দেখা যায় বেশ কয়েক বছর পর পাই একটু বড় হয়ে গেছে, আর ওর পরিচয় হয় আনন্দী নামের একটা মেয়ের সঙ্গে। এবার আস্তে আস্তে পাই আর আনন্দীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল। আর তখনই একদিন পাইয়ের বাবা ওকে জানায় ওরা পুরো পরিবার মিলে এখান থেকে ইন্ডিয়া ছেড়ে কানাডায় চলে যাবে, কারণ ওদের চিড়িয়াখানাটা আর কিছুদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে। পাইয়ের বাবা ওদেরকে আরও জানায় ওরা একটা জাহাজে করে এই পশুগুলোকে এখান থেকে কানাডায় পাঠিয়ে দিবে, আর সেই জাহাজেই ওরা 4 জনও এখান থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হবে। পাইয়ের এখান থেকে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এখানে থাকার মতন উপায় বা ক্ষমতা কোনোটাই ওর হাতে ছিল না, তাই তাকে ফ্যামিলির সাথে চলে যেতে হয়। আর কানাডা যাওয়ার আগে পাই আনন্দের সঙ্গে শেষবারের মতন একবার দেখা করে নেয়। এবার দেখা যায় পাই আর তার পুরো পরিবার একটা জাহাজে করে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছে। ওদের জাহাজটা বেশ কিছুদিন ধরে সমুদ্রের মধ্যে চলার পর হঠাৎ বিশাল একটা ঝড়ের মধ্যে আটকে পড়ে। ঝড় চলাকালীন পাই ওই জাহাজের ডেকের উপরে দাঁড়িয়েছিল। এবার বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওই জাহাজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এর মধ্যে জাহাজটা ডুবতে শুরু করে দেয়। আর সেজন্য সেই সময় পায়ের সামনে থাকা জাহাজের একটা ক্রু মেম্বার পাইকে ধরে একটা সেফটি নৌকায় তুলে দেয়। পাই সে সময় ওর পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু দেখা যায় পাইকে সেফটি নৌকায় তোলার পর একটা জেব্রা ওই জাহাজের উপর থেকে ওই সেফটি নৌকার উপরে লাফ দেয়, যে কারণে ওদের হাত থেকে ওই নৌকার দড়িটা ছাড়িয়ে সোজা সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। ওই নৌকাটা ঝড়ের মধ্যে ভাসতে ভাসতে জাহাজ থেকে অনেক দূরে চলে যায়। আর এখন এই নৌকাটার মধ্যে পাই সম্পূর্ণ একা রয়েছে, ওর সাথে আর কোনো মানুষ নেই। কিছুক্ষণ পর পাই দূর থেকে দেখতে পায় যে জাহাজটাই ওর পুরো পরিবার ছিল, সেটা আস্তে আস্তে ওর চোখের সামনে সমুদ্রের মধ্যে ডুবে যায়। মুহূর্তের মধ্যেই পাই পুরোপুরি অনাথ হয়ে যায়। কিছুক্ষণ পর পাই খেয়াল করে ঝড়ের মধ্যে অন্ধকারে কেউ একটা সাঁতার কাটতে কাটতে ওর নৌকার দিকে এগিয়ে আসছে। ওকে বাঁচানোর জন্য ওর দিকে একটা টিউব ছুঁড়ে দেয়। কাছে আসার পর পাই দেখতে পায় ওটা কোনো মানুষ ছিল না, ওটা ছিল রিচার্ড পার্কার, মানে সেই বেঙ্গল টাইগারটা। পাই তো দেখার পর খুবই চেষ্টা করছিল যাতে ওই বাঘটা নৌকার উপরে না উঠতে পারে, কিন্তু বড় বড় ঢেউয়ের কারণে রিচার্ড পার্কার
নৌকার মধ্যে উঠেই আসে। পাই তো ভয় পেয়ে নৌকা থেকে সমুদ্রের মধ্যে লাফ দেয়। এরপর ওকে বাধ্য হয়ে আবার নৌকায় ফিরে আসতে হয়। ফেরার পর ও দেখতে পায় ওখানে রিচার্ড পার্কার নেই। এবার দেখা যায় পরের দিন সকালে ঝড় থেমে গিয়েছে। এবার পাই খেয়াল করে দেখে নৌকার মধ্যে অনেকটা জল ভর্তি হয়ে গেছে। তাই একটা বালতির সাহায্যে পাই নৌকা থেকে জল বাইরে বের করছিল। নৌকার অর্ধেকটা খোলা ছিল আর অর্ধেক অংশ ঢাকা ছিল। এবার পাই যখন নৌকা থেকে জল বের করছিল তখন ওই ঢাকা জায়গা থেকে হঠাৎ একটা হায়না বাইরে বেরিয়ে আসে। তারপর ওই হায়নাটা পায়ের উপরে হামলা করার চেষ্টা করে। সে একটা নৌকার হালের সাহায্যে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছিল। এরপর খেয়াল করে একটা শিম্পাঞ্জি দূর থেকে ফলের বস্তার উপরে ভাসতে ভাসতে নৌকার দিকে এগিয়ে আসছে। পাই ওই শিম্পাঞ্জিটাকে নৌকার উপরে তুলে নেয়। আর এখন এই নৌকায় টোটাল 4 জন ছিল, শিম্পাঞ্জি, জেব্রা আর ওই হায়নাটা। এবার পাই খেয়াল করে নৌকার মধ্যে বেশ কিছু খাবার রাখা ছিল, যেগুলো প্রত্যেকটাই ভেজিটেরিয়ান। খাবারগুলো খেতে পারলেও ওই হায়নার পক্ষে এই খাবারগুলো খাওয়া সম্ভব ছিল না। এরপর পাই লক্ষ্য করে হায়নাটি জেব্রাটাকে মেরে খেতে শুরু করে দেয়। এটার জন্য পাই সবসময় ওই নৌকার মধ্যে খুবই ভয়ে ভয়ে থাকতো। এরপর দেখা যায় পাই নৌকার মধ্যে থাকা সেফটি জ্যাকেট আর টিউবের সাহায্যে নিজের জন্য একটা ভেলা বানিয়ে নেয়, যাতে ওই ভেলাটার সাহায্যে ওই নৌকা থেকে একটু দূরে থাকতে পারে। পরের দিন সকালে পাই যখন ওর ভেলা নিয়ে ওই নৌকা ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ও দেখতে পায় ওই হায়নাটা ভেতর থেকে বাইরে বেরিয়ে শিম্পাঞ্জিটাকেও মেরে ফেলে। পাই তাকে বাঁচানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তাকে বাঁচাতে পারে না। তারপর পাই হায়নাটার উপরে জোরে জোরে চিৎকার করছিল। তখনই ওই নৌকার ভেতর থেকে রিচার্ড পার্কার, মানে সেই বেঙ্গল টাইগারটা বাইরে বেরিয়ে আসে আর হায়নাকে মেরে ফেলে। আর তারপর পাইকে মারার জন্য পায়ের দিকেও এগিয়ে আসতে থাকে। এরপর সুযোগ বুঝে পাই ওর ভেলাটাকে নিয়ে সমুদ্রের মধ্যে নেমে পড়ে আর তারপর ভেলাটাকে নিয়ে নৌকার সাথে দড়ি দিয়ে বেঁধে নৌকা থেকে একটু দূরে চলে যায়। এই ভেলার উপরেই পুরো রাতটা কাটিয়ে দেয়। খাবার আনার জন্য পাইকে আবার ওই নৌকায় ফিরে যেতে হয়েছিল। খাবার নিয়ে ফেরার সময় বাঘটি আবার পায়ের উপরে হামলা করার চেষ্টা করে আর পাই কোনো রকমের একটুর জন্য মরার হাত থেকে বেঁচে ফিরে আসে। আর এরপর পাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। এবার কয়েকদিন পর পাই এটা বুঝতে পারে যে ওই সমুদ্রের মধ্যে ওকে অনেক লম্বা সময়ের জন্য থাকতে হবে। ভেলার মধ্যে এখন তো থাকছে, কিন্তু সেখানে বেশি লম্বা সময়ের জন্য থাকা সম্ভব না। পাই ঠিক করে যে ওই বাঘটাকে ট্রেনিং দেবে, যাতে ওকে নিজের মতন করে কন্ট্রোল করতে পারে এবং নিজেও ওই নৌকায় থাকতে পারে। কিন্তু অনেকবার অনেক রকম ভাবে চেষ্টা করার পরেও পাই কাজটা করতে ব্যর্থ হয়। এবার দেখা যায় কয়েকদিন পর বাঘের খাবারগুলো শেষ হয়ে এসেছে। প্রথম কয়েকদিন ধরে বাঘটি হায়না, চিম্পাঞ্জি আর জেব্রাকে খেয়েছিল। এখন ওর কাছে খাওয়ার মতন কিছুই বাকি নেই। এখন পাই এটা বুঝতে পারে যে রিচার্ড পার্কারকে যদি খুব তাড়াতাড়ি কিছু খেতে না দেওয়া হয়, তাহলে ও নৌকা থেকে লাফ দিয়ে পাইকেও খেতে শুরু করে দেবে। সেজন্য পাই নিজের কাছে থাকা বেশ কিছু জিনিসের সাহায্যে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু মাছ ধরতে পারে না। এরপর দেখা যায় সমুদ্রের মধ্যে বেশ কিছু মাছ দেখতে পেয়ে রিচার্ড পার্কার নৌকা থেকে জলের মধ্যে লাফ দিয়েছে, কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর ওই মাছগুলোকে ধরতে না পারায় সোজা সাঁতার কেটে পায়ের দিকে এগিয়ে আসতে লাগে। পাই কোনো রকমের দড়ি দিয়ে নৌকাটাকে নিজের কাছে টেনে নৌকার উপরে উঠে যায়। তারপর নিজের ভেলাটাকেও নৌকার উপরে তুলে নেয়। এদিকে সমুদ্রের মধ্যে থেকে রিচার্ড পার্কার ওই নৌকায় উঠে আসার জন্য অনেক চেষ্টা করছিল এবং পায়ের দিকে অনেক মায়া নিয়ে তাকিয়েছিল। পায়ের মন খুবই নরম ছিল আর ও কোনো রকমেই রিচার্ড পার্কারের কোনো ক্ষতি করতে চাচ্ছিল না। কিছুক্ষণ পর পাই কিছু কৌশল অবলম্বন করে রিচার্ড পার্কারকে আবার সেই নৌকায় ফিরিয়ে আনে। এদিকে এখনো অবধি এদের সমস্যার কোনো সমাধান হয়নি। কালকে যদি রিচার্ড পার্কারকে কিছু খেতে না দেয়া হয়, তাহলে আবার ও যখন তখন পায়ের উপরে হামলা করতে পারে। এবার পরের দিন সকালে আবার অনেক চেষ্টা করার পর পাই একটা মাছ ধরতে পারে। মাছটাকে মারার পর পাই ওখানে অনেক কান্নাকাটি করে, কারণ পাই পুরোপুরি নিরামিষভোজী ছিল আর ও যে কোনো রকমের পশু হত্যার বিরোধী ছিল। ও কখনোই কাউকে মারতে চাইতো না, কিন্তু সেই মুহূর্তে ওর কাছে আর কোনো উপায় ছিল না। আর এবার পাই ওই মাছটা রিচার্ড পার্কারকে দিয়ে দেয়। এখন পাই আর রিচার্ড পার্কার দুজনেই বেশ পেট ভরে খাবার খেয়েছে। নৌকা থেকে ভেলায় ফিরে আসার আগে পাই ওখান থেকে সমস্ত খাবার নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল, যাতে বারবার খাবারের জন্য ওকে নৌকায় ফিরে যেতে না হয়। এবার সেদিন রাতে পাই যখন ওর ভেলার উপরে বসেছিল, তখন একটা বিশাল বড় তিমি মাছ ওর ভেলার পাশেই জল থেকে লাফ দিয়ে ওঠে, যার জন্য জলের মধ্যে হঠাৎ করে খুব বড় একটা ঢেউ তৈরি হয় আর এই ঢেউয়ের মধ্যে ভেলা পুরোপুরি উল্টে যায়। যেহেতু এই ভেলার মধ্যে পায়ের সমস্ত খাবার রাখা ছিল, ভেলাটা উল্টে যাওয়ার পর পায়ের সমস্ত খাবার সমুদ্রের মধ্যেই পড়ে যায়। আর এখন এই মুহূর্তে খাওয়ার মতন পায়ের কাছে কোনো কিছুই ছিল না। এবার পরের দিন পাই আবার ওই নৌকাটাই ফিরে এসেছিল। রিচার্ড পার্কার ভিতর থেকে বাইরে বেরিয়ে ওর দিকে তাকিয়ে গর্জন করতে শুরু করে। হঠাৎ একটা মাছ এসে পায়ের মুখে ধাক্কা খেয়ে ওই নৌকার মধ্যেই পড়ে যায়। কিছুক্ষণ ধরে ওই মাছটার দিকে তাকিয়ে থাকার পর পাই ওই মাছটা রিচার্ড পার্কারের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু তখনই ওই মাছটা ওখান থেকে উড়ে চলে যায়। এবার উল্টো দিক থেকে ওরা কিছু আওয়াজ শুনতে পায়। তাকানোর পর ওরা দেখতে পায় বিশাল একটা বড় মাছের দল ওদের নৌকার দিকে এগিয়ে আসছে। এটা এক প্রজাতির উড়ন্ত মাছ ছিল। এই মাছগুলো জলের উপরে উঠে বেশ কয়েকশো মিটার উড়ে যেতে পারত, আর এদের উড়ে যাওয়ার সময় অনেকগুলো মাছ এদের নৌকায় আটকে যায়।
আর ওই মাছগুলোর সঙ্গে একটা বড় মাছ ওদের নৌকায় উঠে আসে। পাই ওই বড় মাছটাকে নিজের কাছে রেখে দেয়, কারণ এই মুহূর্তে খাওয়ার মতন ওর কাছে কিছুই ছিল না। সেজন্য বাধ্য হয়ে পাইকে এখন মাছ খেতে হয়। পাই সবসময় এটা মনে করতো যে যদি রিচার্ড পার্কার ওর সাথে না থাকতো তাহলে হয়তো অনেক আগেই পাই মারা যেত। রিচার্ড পার্কারের জন্যই ও সবসময় সতর্ক থাকতে পারত। এবার দেখা যায় আবার একদিন রাত্রেবেলা সমুদ্রের মধ্যে খুব ঝড় শুরু হয়েছে, আর এদের নৌকাটা ওই ঝড়ের মধ্যে আটকে গেছে। এই ঝড়টা এতটাই ভয়ানক ছিল যে পায়ের ভেলা ওই নৌকা থেকে আলাদা হয়ে দূরে সমুদ্রের মধ্যে কোথাও একটা হারিয়ে যায়। আর এই ঝড়ের মধ্যে পাই আর রিচার্ড পার্কার দুজনের অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল। ওদের নৌকার মধ্যে অনেকটা জল ঢুকে গিয়েছিল, একরকম ভাবে ডুবে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। কিন্তু এরপরেও ওরা দুজন কোনোরকম ভাবে ওই ঝড়ের হাত থেকে বেঁচে যায়। পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। রিচার্ড পার্কারের তো এখন ঠিকঠাকভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। পাই মনে করেছিল ওরা দুজন হয়তো এবার এখানেই মারা যাবে। সকালে ঘুম ভাঙার পর পাই দেখতে পায় ওদের নৌকাটা সমুদ্রের মধ্যে একটা অজানা দ্বীপে এসে আটকে রয়েছে। আর এই আইল্যান্ডের একটু ভিতরে যাওয়ার পর দেখা যায় পুরো আইল্যান্ড জুড়ে বেজির মতন এক ধরনের জন্তুতে ভর্তি রয়েছে। এই দ্বীপের মধ্যে বেশ কয়েকটা জায়গায় মিষ্টি জলের পুকুর রয়েছে। পাই ওই পুকুরের মধ্যে নেমে ওখান থেকে জল খেতে শুরু করে। পাই দূর থেকে রিচার্ড পার্কারকে দেখতে পায়। রিচার্ড পার্কার বেজির মতন ওই জন্তুগুলোকে ধরে খেতে শুরু করেছিল। আজ অনেকগুলো দিন পর ওরা দুজন আবার পেট ভরে খাবার খেতে পায়। সবকিছু দেখার পর পাই ঠিক করেছিল ও নিজের বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিবে। ওর আর রিচার্ড পার্কার দুজনের জন্যই যথেষ্ট পরিমাণ খাবার ছিল। সন্ধ্যাবেলায় একটা গাছের উপরে উঠে পাই নিজের শোয়ার ব্যবস্থা করে। তখন ও খেয়াল করে ওখানে থাকা সমস্ত জন্তুগুলো গাছের উপরে উঠে আসছে। এমনকি রিচার্ড পার্কার ওখান থেকে পালিয়ে সোজা নৌকার উপরে উঠে আছে। এসব দেখার পর পাই কিছুই বুঝতে পারছিল না। কিন্তু রাতের বেলা যখন ওর ঘুম ভেঙে যায় তখন ও খেয়াল করে দেখে সকালবেলা যে পুকুরে নেমে ও জল খেয়েছিল সেই পুকুরের জলটা এখন এসিডে পরিণত হয়েছে। ওই পুকুরের মধ্যে থাকা সমস্ত মাছ মরে উপরে উঠে এসেছে আর সেগুলো গলতে শুরু করে দিয়েছে। পাই খেয়াল করে ও যে গাছের উপরে শুয়েছিল সেখানে ওর মাথার কাছে একটা ফল ছিল, আর ওই ফলটাকে হাত দিয়ে ভালো করে দেখার পর সেখানে ও একটা দাঁত লক্ষ্য করে। আর সেটা দেখার পর পাই বুঝতে পারে ওই আইল্যান্ডটা রাতের বেলা একটা অন্যরকম রূপ ধারণ করে। ওই পুকুরে মিষ্টি জলটা রাত্রিবেলা কোনো একটা অজানা কারণে অ্যাসিডে রূপান্তরিত হয়। এ কারণে ওখানে থাকা সমস্ত পশু ওখান থেকে পালিয়ে গাছের উপরে উঠে আসে। পাই ঠিক করে ও পরের দিন সকালেই এই দ্বীপ ছেড়ে বেরিয়ে যাবে। আর এখান থেকে বেরোনোর আগে ও নিজের জন্য অনেকটা সবজি এবং রিচার্ড পার্কারের জন্য অনেকগুলো বেজি নৌকাতে ভরে নেয়। আর এইভাবে অনেকদিন সমুদ্রের মধ্যে থাকার পর ওদের নৌকাটা মেক্সিকোর একটা বিচে এসে পৌঁছায়। এবার পৌঁছানোর পর দেখা যায় পাই এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে নৌকা থেকে নেমে ও বালির উপরে পড়ে যায়, আর ওখান থেকে ওঠার ক্ষমতাই ছিল না তার। রিচার্ড পার্কার নৌকা থেকে নেমে কোনো রকমে হাঁটতে হাঁটতে সামনে থাকা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। পাই আশা করেছিল রিচার্ড পার্কার জঙ্গলের মধ্যে ঢোকার আগে নিশ্চয়ই একবার ওর দিকে ফিরে তাকাবে, কিন্তু রিচার্ড পার্কার তেমনটা করে না। রিচার্ড পার্কারের এই ব্যবহারটা দেখার পর পাই খুবই কষ্ট পায়। কিছুক্ষণ পর ওখানে বেশ কিছু লোকজন এসে পাইকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। পাই অনেক কান্নাকাটি শুরু করে দেয়, কারণ পায়ের মনে হয়েছিল এতদিন ধরে এরা দুজন একসঙ্গে থাকার জন্য হয়তো পাইকে নিজের বন্ধু ভাবতে শুরু করেছে। এবার দেখা যায় এখান থেকে পুরো ঘটনা যেটা এতক্ষণ ধরে ফ্ল্যাশব্যাকে চলছিল সেটি এবার প্রেজেন্টে চলে আসে। এখন সেই লেখক পায়ের সঙ্গে কথা বলছে। পাই ওই লেখকটাকে জানায় সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তুমি কাউকে বিদায় জানানোর সুযোগ পাও না। আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু বাবার দেওয়া শিক্ষার জন্যই আমি বেঁচে আছি। এবার এই পুরো গল্পটা শোনার পর ওই লেখকটা বলে আমি এর মধ্যে অনেক জিনিসে বিশ্বাসই করতে পারছি না। তখন পাই বলে এই জাহাজটা ডুবে যাওয়ার পর আমি হলাম একমাত্র ব্যক্তি যে বেঁচে আছি। সেজন্য এই জাহাজ কোম্পানি থেকে দুজন ইন্সপেক্টর আমার কাছে পুরো ঘটনা জানতে আসে, আর আমি যখন ওদেরকে এই পুরো ঘটনাটা শোনাই তখন ওদেরও এটাতে বিশ্বাস হয় না। এরপর ওরা আমাকে এমন একটা ঘটনা বলতে বলে যেটা শুনে সবাই যেন খুব সহজে বিশ্বাস করতে পারে। এরপর আমি নিজের মতন করে ওদেরকে একটা বানিয়ে বলি, আর তারপর সেই গল্পটা ওই লেখককেও শোনাই। আর এরপর পাই ওই লেখকের কাছে জানতে চাই এই দুটো গল্পের মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে। ওই লেখকটা উত্তর দেয় যে গল্পে বাঘ রয়েছে, আমার সেটা ভালো লেগেছে। এরপর লেখক পাইকে বলে আপনি কি আমাকে এই গল্পটা লিখতে দেবেন? পাই উত্তর দেয় হ্যাঁ অবশ্যই, এখন এই পুরো গল্প তোমার। এরপর সবার শেষে দেখানো হয় পায়ের বিয়ে হয়ে গেছে, আর ওর এখন দুটো বাচ্চাও রয়েছে। ওদের সবাইকে নিয়ে ও বেশ সুখেই সংসার করছে। আর এই সুন্দর দৃশ্যটার মধ্য দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে।